1991 সালের 17 জানুয়ারি সাদ্দাম হোসেন একজন ফিলিস্তিনি মুসলিম নারীর আর্তনাদ শুনে ইসরায়েলে 40টি ভয়ঙ্কর মিসাইল নিক্ষেপ করেছিলেন। আর এই ভয়াবহ মিসাইল আক্রমণে ইসরায়েলের রাজধানী তেল আবিব ধ্বংসস্তূপে পরিণত হয়। যদি এই পুরো ঘটনাটি আপনি না জেনে থাকেন তবে আজকের ভিডিওতে জানতে পারবেন। আমি নিশ্চিত পুরো ঘটনা জানার পর আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে। এই ঘটনা সম্পর্কে বিবিসি থেকে জানা যায় যে 1991 সালের 2 জানুয়ারি সাদ্দাম হোসেনের একটি লাইভ কনফারেন্স হচ্ছিল। আর সেই কনফারেন্সে হঠাৎ করেই একজন ফিলিস্তিনি মহিলার সামনে এসে কান্না শুরু করে আর চিৎকার করে আর্তনাদ করতে করতে সাদ্দাম হোসেনকে বেশ কিছু কথা বলতে থাকে। মহিলাটি সাদ্দাম হোসেনকে উদ্দেশ্য করে বলে, শুনেছি তুমি নাকি খুব আরামায়েশে জীবনযাপন করছো, এদিকে ইসরায়েলের সৈন্যরা আমার মেয়েকে করে হত্যা করেছে, কিন্তু তোমার নিজের জনগণ সম্পর্কে কোনো চিন্তাই নেই। অথচ তুমি আবার নিজের মুখে স্বীকার করছো পৃথিবীর সকল মুসলমান মেয়েরা তোমার মা আর বোনের সমান, কিন্তু সেই মা বোনদের কোনো খোঁজ খবর না নিয়ে তুমি বিলাসী জীবন যাপন করছো। আর অন্যদিকে আমাদের মতো নিরীহ ফিলিস্তিনিদের উপর প্রতিনিয়ত ইহুদিদের নৃশংসতার পাহাড় ভেঙে পড়েছে। সেই নারী আরো বলতে লাগেন, প্রতিদিনই ইসরায়েলি সেনারা আমাদের সবার চোখের সামনে আমাদের ঘর থেকেই মা বোনদের অপহরণ করে নিয়ে যায়। আমরা অত্যাচারী ইহুদি সেনাদের বাধা দিতে পারি না, তারা আমাদের মেয়েদের ধর্ষণ করে হত্যা করে রেখে ফেলে যায়, আমাদের ছোট্ট ফুটফুটে বাচ্চাগুলোকে রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে হত্যা করে। তাহলে বোঝা যাচ্ছে যে ফিলিস্তিনিরা বাদে পৃথিবীর অন্য সকল মুসলিম নারীরা তোমার মা বোন, কারণ আমাদের নিরীহ ফিলিস্তিনি মা বোনদের আর্তনাদ তো তোমাদের কানে পৌঁছায় না। তুমি সাদ্দাম হোসেন যদি ফিলিস্তিনি নারীদেরও মা বোন ভাবতে, তাহলে আমাদের কষ্ট, যন্ত্রণা, আর্তনাদ তোমার চোখকে এড়াতে পারত না। মনে রেখো, প্রতিদিন ইসরায়েলি সেনাদের হাতে গুলিবিদ্ধ হয়ে যে সকল ফিলিস্তিনি মা বোন, শিশু ও বয়স্করা মারা যাচ্ছে, তাদের আর্তনাদের হিসাব কিয়ামতের দিন আল্লাহ তোমাদের কাছ থেকেই নিবেন। এই ফিলিস্তিনি মহিলার কথাগুলো শুনে সাদ্দাম হোসেন অবাক হয়ে গেলেন। তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। তিনি অশ্রুসিক্ত হয়ে কাঁদতে লাগলেন। পরবর্তীতে সেই একই লাইভ কনফারেন্সে সাদ্দাম হোসেন শপথ নিয়ে সেই মহিলাকে ও অন্য সকলকে বললেন, ইসরায়েলের কেউই আগামীকাল সকালে আকাশের সূর্য দেখতে পারবে না, শুধু ধোঁয়া দেখবে। আরো বলেন, যারা আমার মা বোনদেরকে কাঁদিয়েছে আমিও তাদেরকে কাঁদাবো। লাইভ কনফারেন্সে সাদ্দাম হোসেনের এমন ঘোষণার কারণে পুরো মধ্যপ্রাচ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। কারণ সাদ্দাম হোসেন অত্যন্ত বদমেজাজি একজন মানুষ ছিলেন। তিনি একবার যা বলতেন তার চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটাতেন। এরপর কনফারেন্স রুম থেকে উঠে গিয়ে সাদ্দাম হোসেন সামরিক বাহিনীর অফিসারদের সাথে নিয়ে একটি তাৎক্ষণিক বৈঠক করেন। ওই বৈঠক শেষে 1991 সালের জানুয়ারি মাসের 16 তারিখ রাত 12টায় তিনি এই ফাইনাল সিদ্ধান্ত নেন যে আগামীকালকে তিনি ইসরায়েলি হামলা করবেন। যেই কথা সেই কাজ। 1991 সালের 17 জানুয়ারি সাদ্দাম হোসেন ইসরায়েলে 40টি ভয়ঙ্কর মিসাইল নিক্ষেপ করেছিলেন। আর এই ভয়ঙ্কর 40টি ক্ষেপণাস্ত্রের আঘাতে পুরো ইসরায়েল ধুধু মরিচিকায় পরিণত হয়ে যায়। এদিন সকালের সূর্যের আলো তেল আবিবের কোনো মানুষ দেখতে পায়নি। প্রচন্ড ধোঁয়ার কারণে সূর্যের আলো ইসরায়েলের জমিনে আসতে পারছিল না। সাদ্দাম হোসেনের এই আকস্মিক হামলা পুরো বিশ্বকে হতভম্ব করে দেয়। এখন পর্যন্ত ইসরায়েলের মাটিতে এত ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইতিপূর্বে কেউ করেনি। এই ভয়াবহ হামলার কারণে তখন পুরো বিশ্বময় সাদ্দাম হোসেনকে তিরস্কার করা হয়। বলা হয়ে থাকে, সাদ্দাম হোসেন এতটাই নৃশংসভাবে হামলা করেছিল যে প্রথম হামলার পর ইহুদি সেনারা যখন মৃত লাশগুলো উঠিয়ে নিয়ে আসতে গিয়েছিল, তখন তাদের উপর আবার দ্বিতীয় ধাপে বেশ কয়েকটি সিরিজ হামলা হয়। এরপর দেখা যায় যারা লাশ উঠিয়ে আনতে গিয়েছিল সেই সেনা সদস্যরাও এই ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যুবরণ করে। সাদ্দাম হোসেনের এই হামলার পর থেকেই ইসরায়েলের ইতিহাসে এই 17 জানুয়ারি একটা কালো দিন হয়ে আছে। বিবিসি রিপোর্ট অনুযায়ী এই হামলা সংঘটিত হওয়ার পর ইসরায়েলের সাধারণ জনগণ প্রায় 1 সপ্তাহ পর্যন্ত নিজেদের ভাঙকার বা ঘর থেকে বের হওয়ার সাহস করেনি। তারা ভেবেছিল ঘর থেকে বের হলেই আবার হামলা হতে পারে, আর তাই মৃত লাশগুলো উঠিয়ে আনার মতো কেউই ছিল না। এই ঘটনার পর থেকেই ইহুদিরা সাদ্দাম হোসেনকে দ্বিতীয় হিটলার নামে ডাকে। সাদ্দাম হোসাইনের ইসরায়েলের উপর এই ক্ষেপণাস্ত্র হামলা দেখে আমেরিকা প্রচন্ডভাবে ক্ষিপ্ত হয়। আর এই ঘটনার পর থেকেই আমেরিকা পুরো বিশ্বে গণমত সৃষ্টি করার চেষ্টা করে, যাতে তারা ইরাকে সাদ্দাম হোসাইনের বিরুদ্ধে কঠোর স্যাংশন দিতে পারে। এই ঘটনার পরে ইসরায়েল অনেক ভয় পেয়েছিল। আর সেই ভয়ের কারণেই ইসরায়েল প্রায় 10 বছর পার্শ্ববর্তী দেশগুলোতে কোনো বড় ধরনের আক্রমণ করেনি। এদিকে আমেরিকা, ব্রিটেন এবং তার মিত্ররা ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনের বিরুদ্ধে হাসপাতালের শিশুদের উপর বোমা হামলার অভিযোগ তৈরি করে। আর এই অভিযোগ প্রমাণ করার জন্য আন্তর্জাতিক আদালতেও মামলা করা হয়। এরপর পশ্চিমারা একত্রিত হয়ে কঠোর ষড়যন্ত্রের মাধ্যমে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে তীব্র থেকে তীব্রতর সমালোচনার সৃষ্টি করে। এক্ষেত্রে পশ্চিমারা বিশ্বের বড় বড় মিডিয়াগুলোর সাহায্য নিয়ে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে হাসপাতালের শিশুদের উপর
বোমা হামলার প্রেক্ষাপটটিকে পুরো বিশ্বময় গ্রহণযোগ্যতা সৃষ্টি করে। আর এই হাসপাতালে শিশুদের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করেই অপারেশন ডেজার্ট স্টর্মের সৃষ্টি হয়। এই নামেই ইরাকের উপরে আমেরিকা এবং তার মিত্র শক্তিরা সম্মিলিত হয়ে যুদ্ধ পরিচালনা করে। এরপর 2003 সালের ফেব্রুয়ারি মাসে আমেরিকা এবং তার মিত্র শক্তিরা মিলিত হয়ে ইরাকের উপর আবার দ্বিতীয় ধাপে আক্রমণ করে এবং সাদ্দাম হোসাইনের বাহিনীকে পরাজিত করে। এতে ইরাকের আদালত সাদ্দাম হোসাইনের মৃত্যুদণ্ড কার্যকর করে। কিন্তু সাদ্দাম হোসাইন যখন আমেরিকান কারাবাসে ছিল তখন কিভাবে তার দিনগুলো কাটিয়েছে তার তত্ত্বাবধানে থাকা দায়িত্বরত একজন আমেরিকান সৈনিক বলেছেন, সাদ্দাম হোসাইন অত্যন্ত নির্ভীক মানুষ ছিলেন। তিনি মৃত্যুকে ভয় পেতেন না। তার কামরার বাইরে একটি গাছ ছিল, তিনি নিয়মিত সেই গাছে পানি দিতেন। এছাড়াও মৃত্যুর পূর্বে সাদ্দাম হোসাইন তার আত্মীয় স্বজন এবং দেশের মানুষের জন্য 2টি চিঠি লিখে যান। এরপর হাসিমুখে ফাঁসির ময়দানে পৌঁছে যান। সাদ্দাম হোসাইনের মেয়েকে লেখা তার চিঠিতে তিনি লেখেন, এই লোকেরা আমার মৃত্যুর পরিকল্পনার জন্য কাজ করেছে। যাই হোক, আল্লাহ যা চাইবেন তাই হবে। মৃত্যু কখনোই সমাপ্তি নয়, এটি শুধু একটা নতুন অধ্যায়ের শুরু। নিঃসন্দেহে আল্লাহর সবকিছুর উপর ক্ষমতাবান।